बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम मनमथपुर आइडियल कलेज কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি বরাবরের মতোই ডিগ্রি প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের আলোচনা নিয়ে আজকেও হাজির হয়েছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মস্ত মাসুমা আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। আমি তোমাদের ইতিপূর্বে বেশ কয়েকটি অধ্যায় আলোচনা করেছি এবং গত ক্লাসে প্লেটো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও প্লেটো নিয়ে আলোচনা করব। আজকে প্লেটোর শিক্ষা ব্যবস্থাটিকে নিয়ে আলোচনা আমরা করব। প্লেটোর শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লেটো শিক্ষা ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লেটো শিক্ষা ব্যবস্থাটাকে দুভাগে বিভক্ত করেছেন। তিনি মনে করেছিলেন যে সেই সময়ের যে দার্শনিক সক্রেটিসের অন্যতম শিষ্য হলো প্লেটো, তিনি নিজেকে মাতৃভূমি গ্রিসের পুনর্গঠনের অধিকতরভাবে নিয়োজিত করেন এবং শিক্ষা ব্যবস্থার উপর তিনি সামাজিকভাবে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি মনে করেন যে একটি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা উন্নত হলে সেই দেশের রাষ্ট্র উন্নত হবে। এবং প্লেটো মনে প্রাণে বিশ্বাস করতেন যে পূর্ণই জ্ঞান, আর এটা অর্জনের একমাত্র মাধ্যম হলো শিক্ষা, এবং সুষ্ঠু ও সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি ছাড়া জ্ঞান আহরণ করা সম্ভব নয়, এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং এই মেরুদণ্ডকে শক্ত করতে পারে একমাত্র এর মাধ্যমে আদর্শ রাষ্ট্রের সংহতি রক্ষা করা সম্ভব। কেবল সংহতি নয়, আদর্শ রাষ্ট্রের আসল লক্ষ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই শিক্ষার প্রয়োজন। এবং প্লেটো সাম্যবাদের ধারণাও প্রচার করেছেন, কিন্তু তিনি সাম্যবাদের চেয়ে শিক্ষাকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বেশি গুরুত্ব আরোপ করেছেন। এবং প্লেটোর শিক্ষা ব্যবস্থার আরেকটি মূল লক্ষ্য হলো যে দার্শনিক রাজা নির্বাচন করা। তিনি মনে করতেন যে একটি দেশে দার্শনিক রাজা প্রতিষ্ঠিত হলে সেই দেশের অবশ্যই শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবার জন্য সেই সরকার উত্তম সরকার মনে করেন তিনি এই দার্শনিক রাজাকে। এবং কেবল রাষ্ট্রের প্রয়োজনে নয়, বরং প্রত্যেক মানুষের একটি উন্নত মানের দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন। কাজেই প্লেটো শিক্ষা ব্যবস্থাকে দুটি ভাগে বিভক্ত করেছেন। প্রথমতই হলো প্রাথমিক শিক্ষা 6 থেকে 20 বছর, এবং প্রাথমিক পর্যায়ে যে শিশুগণ 6 বয়স পর্যন্ত তাদের অপরিণত মানসিক বুদ্ধিগুলো বিকশিত করার জন্য সাধারণ শিক্ষা লাভ করবে, এবং 6 থেকে 18 বছর 20 বছর পর্যন্ত শারীরিক এবং বুদ্ধিবৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করবে। এবং শিক্ষার্থীকে মনের জন্য সঙ্গীত এবং দেহের জন্য ব্যায়ামমূলক শিক্ষা দেওয়া কিন্তু প্রয়োজন। তিনি মনে করতেন 6 থেকে 20 বছরের মধ্যে শিক্ষার পাশাপাশি অবশ্যই সঙ্গীত এবং দেহের জন্য ব্যায়ামমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। এবং তিনি 20 বছরের সময় একটি বিশেষ নির্বাচনী পরীক্ষা নিতে হবে এই শিক্ষার্থীদের, এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকেই উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে, এটি প্লেটো মনে করেছিলেন। এবং প্রাথমিক শিক্ষা শেষে উত্তীর্ণ হবার পর ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভ গ্রহণ করবে। এবং প্লেটো উচ্চশিক্ষারও একটি পরিকল্পনা করেছেন, এবং উচ্চশিক্ষা 20 বছর বয়স থেকে 35 বছর পর্যন্ত এই উচ্চশিক্ষা একজন শিক্ষার্থী গ্রহণ করবে। এবং এই উচ্চশিক্ষা আবার দুটি পর্যায়ে তিনি বিভক্ত করেছেন। যেমন প্রথম পর্যায়ে 20 থেকে 30 বছর একজন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করবে, আর দ্বিতীয় শিক্ষা 30 থেকে 35 বছর আর অন্যান্য শিক্ষার্থীরা গ্রহণ করবে। কিন্তু 20 থেকে 30 বছর যে সমস্ত শিক্ষার্থীরা তারা গণিত, জ্যোতিষবিদ্যা, যুক্তিবিদ্যা এবং সামরিক শিক্ষা গ্রহণ করবে 20 থেকে 30 বছর বয়সের শিক্ষার্থীরা। এবং এই শিক্ষা গ্রহণ করার পর 30 বছর শিক্ষা সমাপ্তির পর একটি চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা হবে, এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারা দ্বিতীয় ধাপের উচ্চশিক্ষার জন্য যাবে। কিন্তু যারা উত্তীর্ণ হতে পারবে না তারা শুধুমাত্র সরকারি অফিসে নিম্নপদস্থ অফিসার হিসেবে কিংবা নিম্নপদস্থ কর্মচারী হিসেবে দায়িত্ব গ্রহণ করবে এবং কাজ করবে। আর যারা উত্তীর্ণ হবে তারা 35 থেকে
50 বছর বয়স পর্যন্ত তাদেরকে যুদ্ধ কাজে এবং সরকারি কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে বাস্তব অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জনের জন্য প্রতিষ্ঠিত করতে হবে। এই হলো প্লেটোর শিক্ষা ব্যবস্থা। এরপরে আমরা জানব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। এরপরে আমরা জানবো যে প্লেটোর ন্যায়নীতি কি। প্লেটোর ন্যায়নীতি কি? প্লেটো ন্যায়নীতি। প্লেটোর ন্যায়নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লেটো আদর্শ রাষ্ট্র গঠনের মূল উদ্দেশ্য ছিল ন্যায়নীতি প্রতিষ্ঠা করা, এবং প্লেটো বিশ্বাস করেন যে প্রত্যেক ব্যক্তির প্রাপ্য পরিশোধ করার অর্থই কিন্তু ন্যায় ধর্ম নয়। প্রত্যেকের প্রাপ্য পরিশোধ করলেই ন্যায় ধর্ম প্রতিষ্ঠিত হয় না। তিনি মনে করেন যে কোনো ব্যক্তি এমন কিছু আশা করে না যাতে তার অমঙ্গল হতে পারে। তার প্রশ্ন ওঠে যে যদি কোনো ব্যক্তি ন্যায়ভার বা কোনো কিছু প্রত্যাশা করে তবে তাকে তা প্রদান করা একটি ন্যায় ধর্ম, এবং সুতরাং তাকে ন্যায় বিচার দেওয়াই হলো ন্যায় ধর্ম, এবং তার অসৎ ব্যক্তি প্রত্যাশা করে অকল্যাণ। এবং প্লেটো প্রধানত মানব সত্তাকে বেশিরভাগ গুরুত্ব দিয়েছেন, এবং প্লেটো মনে করেন যে রাষ্ট্রের সঙ্গে তুলনা করেন এবং রাষ্ট্রকে তিনি একটি মানব দেহের অংশ হিসেবে তুলনা করেন। তারপরে আছে যে প্লেটোর সাম্যবাদটা কি। প্লেটোর সাম্যবাদ যেটাকে বলা হয়, আমরা এখন প্লেটোর সাম্যবাদ আলোচনা করব, যেটাকে আমরা প্লেটোর সাম্যবাদ মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি কমিউনিজম। প্লেটো সাম্যবাদ, প্লেটোর সাম্যবাদ। সাম্যবাদ ইংরেজি অর্থ হলো, ইংরেজি শব্দ হলো কমিউনিজম। কমিউনিজম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্লেটোর শিক্ষা ব্যবস্থা এবং প্লেটোর ন্যায়নীতি জানলাম। এরপরে আমরা প্লেটোর সাম্যবাদ জানব। প্লেটোর সাম্যবাদকে আমরা ইংরেজিতে সাম্যবাদের অর্থ হলো, ইংরেজি শব্দ হলো কমিউনিজম। কমিউনিজম শব্দটি একটি সুপ্রচলিত শব্দ, এবং গ্রিসে যখন প্লেটোর নিকট আমরা এই শব্দটি ব্যাখ্যা পাই, ঐতিহাসিক ঘটনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্লেটো উপলব্ধি করেছিলেন যে ব্যক্তিগত সম্পত্তিকে কেন্দ্র করে সমাজে দেখা যায় হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, আর পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে মায়ার বন্ধন। এই জন্যই প্লেটো মনে করেন যে একটি রাষ্ট্রে যদি সাম্যবাদ আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে স্বার্থপরতা এবং ন্যায়ের বন্ধন থেকে সমাজের শাসক শ্রেণীকে মুক্ত করার জন্য প্লেটো তার আদর্শ রাষ্ট্রে এক অভিনব ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন, এবং এই অভিনব ব্যবস্থাই সাম্যবাদ নামে পরিচিত। সাম্যবাদ মানে সাম্য অর্থ হলো যে প্রত্যেকে সমানভাবে জীবনযাপন করবে এবং সমতা সৃষ্টি হবে এবং সমতা বন্টন করবে এবং সমানভাবে জীবনযাপন করবে। প্লেটো বিশ্বাস করেন যে আদর্শ রাষ্ট্রে শাসক শ্রেণী এবং সৈনিক শ্রেণীর কোনো সম্পত্তি থাকবে না। কারণটা হলো যে একটি রাষ্ট্রের সরকারের যদি সম্পত্তি থাকে কিংবা পরিবার থাকে, তাহলে অবশ্যই মায়ার বন্ধন থাকবে এবং সেই অর্থের অবশ্যই লোভ লালসা তার বিরাজ করবে, এমনকি তাদের ব্যক্তিগত বাড়িও থাকবে না। তিনি মনে করতেন যে একটি সরকারের, সেই সময় যে দার্শনিক রাজাকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন, এবং তিনি মনে করতেন যে গ্রিসে সেই সময় দার্শনিক রাজাকেই প্রতিষ্ঠিত করতে হবে একটি রাষ্ট্রের পরিচালনার জন্য। তো সেক্ষেত্রে এই দার্শনিক রাজাকে আদর্শ রাষ্ট্রে শাসক শ্রেণী এবং সৈনিক শ্রেণীর যারা শাসক থাকবে কিংবা যারা সৈনিক থাকবে দেশ পরিচালনার জন্য, এই শাসক এবং সৈনিক শ্রেণীর কোনো সম্পত্তি থাকবে না, ব্যক্তিগত কোনো পরিবার থাকবে না এবং কোনো বাড়িও তাদের থাকবে না, এবং রাষ্ট্রই তাদের সমস্ত ভরণ পোষণের ব্যয়ভার বহন করবে, এবং রাষ্ট্র কর্তৃক নির্মিত বাড়িতেই ব্যারাকেই তারা বসবাস করবে, এবং প্রফেসরি কোনো বিশেষ পত্নীকে স্থায়ীভাবে গ্রহণ করে পারিবারিক জীবনযাপন করতে পারবে না, এবং তারা প্রয়োজন বোধে প্রফেসরির লোকজন বিভিন্ন নারীর সঙ্গে অবাধে মিলিত হবেন, এবং অবাধ মেলামেশার জন্য যে সকল সন্ততির জন্ম হবে তারা সকলেই সকল প্রভুর রাষ্ট্রের সন্তান বলে গণ্য হবে। এবং শাসক শ্রেণীর সম্পত্তি না রাখার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে প্লেটো বলেন যে একই ব্যক্তি রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করলে ন্যায়নীতি থাকবে না। অবশ্যই রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটি বিষয়কে আলাদা আলাদা মানুষকে দায়িত্ব দিতে হবে, এবং যে ব্যক্তি
বিষয়টাকে দেখবে, সেটা অর্থনীতি বিষয় দেখা যাবে না। তাহলে হবে কি, সেখানে ঠিকমতো সুষ্ঠুভাবে শাসন পরিচালনা হবে না, এবং যারা রাজনৈতিক ক্ষমতা ভোগ করে তারা যদি অর্থনৈতিক ক্ষমতা পায় তবে তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারবে না। এবং এই কারণেই তিনি মনে করতেন যে একজন দার্শনিক রাজার কখনোই ব্যক্তিগত সম্পত্তি, তাদের বাড়ি এবং ব্যক্তিগত কোনো সংসার থাকবে না। আজ এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।